টিভিস্ট স্কুল, অ্যানালিটিক্যাল স্কুল যেটাকে বলি, যেটা অস্টিনের মতে। তো এইটারও দুইটা ক্রিটিসিজমকে আমি মূলত দুই ভাগে ভাগ করতে চাচ্ছি আর কি। ক্রিটিসিজম অন দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ন্যাচারাল থিওরি, ক্রিটিসিজম অন দ্য থ্রি কনসেপ্ট। আমি প্রথমে যে ক্রিটিক্সরা, যে যৌক্তিকভাবে যারা সমালোচনা করেছেন তাদের, এবং ন্যাচারাল থিওরিস্টরা যে সমালোচনা করেছেন, এগুলোকে এক ভাগে ভাগ করে দেখাবো। আর তারপরে যে কনসেপ্টগুলো দিয়েছে, 3টা কনসেপ্ট, 3 কনসেপ্ট, ওইগুলোর উপরে যদি কারো যে যে সমালোচনাগুলো আছে এগুলো আলোচনা করব। অন ন্যাচারাল ল অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, কাস্টমিক নোট। কাস্টম একটা লয়ের একটা গুরুত্বপূর্ণ সোর্স। আদিকাল থেকে মানুষ কিছু নিয়ম নীতি নিজেদের মধ্যে মেনে চলতেছে। এই যে কাস্টমে যে জিনিসটা আছে, এখানে কমান যে জিনিসটা, এটা অনুপস্থিত। আর ক্রিটিক্যালি যে দেখতে হয়, কাস্টমই অনেক লয়ের সোর্স, এখানে কাস্টম এখানে ইগনোর করা হয়েছে। ডিসরিগার্ড মোরালিটি অ্যান্ড জাস্টনেস, অর্থাৎ যদি আমরা লকে মোরাল হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি, লটা জাস্ট হবে না। ন্যাচারাল থিওরি যে কথা বলা, লকে অবশ্যই মোরাল হতে হবে। পজিটিভ ল এখানে নির্বিকার, অর্থাৎ ল মোরাল হইতেও পারে, নাও হইতে পারে। যদি মোরাল না হয়, তুমি এটা মেনো না, এটার বিরুদ্ধে প্রোটেস্ট করো, কিন্তু ল তোমাকে মানতে হবে। আরেকটা যে ক্রিটিসিজমটা হচ্ছে গানম্যান ল, অর্থাৎ ডাকাতির সময় যে কমান্ড আর রাষ্ট্র ক্ষমতায় এসে যখন একজন শাসক কমান্ড করে, তার মধ্যে তো কোনো পার্থক্য থাকে না। সে যা বলে তা মানতে হয়। গানম্যানও বন্দুক হাতে যা বলে তাই মানতে হয়। স্যাংশনের যে জিনিসটা, এটাকে সাপোর্ট ডিক্টেটরশিপ, অর্থাৎ এখানে সভরেনকে সব ক্ষমতা দিয়ে দিচ্ছে। ব্যাংক রবার্স কমান্ড, সেম জিনিস। এবং আর্টিফিশিয়াল নন কানেকশন টু সোসাইটি, এখানে লয়ের কথা বলতে গিয়ে শুধু সভরেনের কথাই বলা হয়েছে, কিন্তু ল তো একটা জিনিস থেকে আসে না, এখানে পলিটিক্স, ইকোনমিক্স, কালচার অনেক কিছু জড়িত আছে। এটা একটা আর্টিফিশিয়াল থিওরি অনেকে বলে। এবং জুডিশিয়াল প্রেসিডেন্ট, আমরা জানি কেস ল এবং জুডিশিয়াল প্রেসিডেন্ট লয়ের একটা গুরুত্বপূর্ণ সোর্স, যেটা এখানে ডিসরিগার্ড করা হয়েছে। আরেকটি জিনিস হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন অথবা ডেলিগেটিভ পাওয়ার। এখানে যে সভরেনের ক্ষমতা, এটাই কিন্তু আনডিভাইডেড রাখা হয়েছে। অর্থাৎ এখন যে ডেলিগেটেড লেজিসলেশনের যুগে এই অস্টিনের থিওরিটা অনেকটাই ব্যামাননের মতোই। ক্রিটিসিজম অন দ্য কমান্ড, আরেকটা, এটা হচ্ছে ক্রিটিসিজম অন দ্য কম্পোনেন্টস, 3 কম্পোনেন্টস। ক্রিমিনাল ল মোস্ট অফ দ্য পার্ট নট কমান্ড নট ফরবিড বাট এম্পাওয়ার পিপল টু এন্টারটেইন দ্য মিনস অফ অ্যাচিভ অফ সার্টেন রেজাল্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে ফৌজদারি আইন, এটা অনেক ক্ষেত্রেই কমান্ড না, এটা আসলে একটা মিনস, অর্থাৎ একটা উপায় মানুষকে তার রাইট অথবা কিছু রেজাল্ট পাওয়ার জন্য। এখানে কমান্ড জিনিসটা অনুপস্থিত। কন্ট্রাক্ট ল কমান্ড জিনিসটা অনুপস্থিত। ল কনফারিং প্রিভিলেজেস, দ্য ল অফ উইল, এখানেও কমান্ড জিনিসটা অনুপস্থিত। ইন মডার্ন স্টেট দ্য কমপ্লেক্স লেজিসলেশন প্রসেস, পার্সোনাল কমান্ড অফ সভরেন ইজ অন সিন। এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে বলা হচ্ছে মডার্ন স্টেটে যে ক্ষমতা, যেখানে যেভাবে আইন প্রণয়ন করা হতো, সংসদে যায়, বিচার বিবেচনা করা হয়, ভোট হয়, তারপরে আইন আসে। এই কমপ্লেক্স প্রসিডিউরে সভরেন কোথায়, এটা আমরা বের করতে পারি না। এবং আরেকটা জিনিস, যেটা শেষে বলা হয়েছে, হাউ ফার দ্য ল এক্সিস্ট আদার দ্যান দ্য মেড বাই দ্য সভরেন। এখন সভরেন তার দৈনন্দিন কাজের যে অনেকগুলো আদেশ, যেমন আমার কাপড় ইস্ত্রি করে দাও, আমার এই জিনিসটা করে দাও, ওই জিনিসটা করে দাও, এগুলো তো কমান্ডের মধ্যে পড়ে না, এটা নিয়ে একটা বাধা আছে। আরেকটা হচ্ছে অনেকগুলো লই, ধরেন কাস্টমারি অনেকগুলো ল আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু এগুলোতে আমরা যেই সভরেনের কমান্ডটা, এটা দেখতে পাই না। এই জিনিসটা এখানে বলা হয়েছে। ক্রিটিসিজম অন স্যাংশন হচ্ছে ভিন্ডিকেটিভ পাওয়ার, যেটা বলছি ইনস্টিটিউশন অফ পানিশমেন্ট, অর্থাৎ কেউ যদি না মানে তাকে তার আওতায় আনা, মিনস অফ অবিডিয়েন্স। ইন ইন্টারন্যাশনাল ল অ্যান্ড কাস্টমারি ল এলো। ইন্টারন্যাশনাল লয়ে আমরা জানি যেখানে স্যাংশন নাই, অর্থাৎ ইউএনও একটা জিনিস বলছে ইরানকে মানতে, ইরান যদি তা না মানে, এখানে স্যাংশন বলতে ইরানকে বাধ্য করার মতো কোনো জিনিস নাই, কিছু নিষেধাজ্ঞা দেয়, এইটাই। আর কাস্টমারি ল, কাস্টমারি ল দেখা যায় অনেক ক্ষেত্রে স্যাংশন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। মোস্ট অফ দ্য পার্ট অফ কনস্টিটিউশনাল ল, এখানে কনস্টিটিউশনাল ল আমরা বলি জাতীয় সঙ্গীত আছে, জাতির ভিতর প্রতিকৃতি আছে,
রাষ্ট্রধর্ম আছে। এখানে তো স্যাংশন যে জিনিসটা, এটা স্যাংশন করে মানানোর যে জিনিসটা, এই জিনিসটা মানে দেখা যায় না। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটাই বললাম, ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে যেটা অর্থাৎ জাতিসংঘের ক্ষেত্রে জাতিসংঘের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে কোয়ার্স করতে পারে কোনো কিছু মানার জন্য, পারে না। এটা শুধু একটা অ্যাডভাইস দিতে পারে, প্রেসক্রিপশন দিতে পারে, সামটাইমস নট এসেনশিয়াল। এটা যে জিনিসটা, অর্থাৎ অনেক সময় লোক তো স্যাংশন ছাড়াই আইন মানতেছে। এখানে তো কমান্ডের কোনো দরকার, স্যাংশনের কোনো দরকার হচ্ছে না। কনভেনশনাল রুল সেট বাই দ্য প্রাইভেট পারসন। এখন আমরা 5 জন মিলে আমরা এইভাবে চলবো, এভাবে থাকবো, একটা রুল সেট করলাম। এটাও তো একটা আমাদের রুলস, আমরা এটার নিমিত্ত চলতেছি। ওইখানে তো স্যাংশন জিনিসটা থাকে না। আর কনভেনশন 2 বা ততোধিক পার্সনের মধ্যে যেটা বললাম, এই জিনিসটাই কনভেনশন। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে অনেক কনভেনশন থাকে। আবার দেখা যায় জজ নিয়োগ ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় একটা কনভেনশন আছে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে সেই নিয়োগ পায়। কিন্তু কনভেনশন যদি না মানি অথবা এটা যদি না মানতে চাই, এখানে কোনো স্যাংশনের যে অনুপস্থিতি, এই জিনিসটা দেখা যায়। Criticism on the sovereign consists not in having power but in having authority. এখানে আমি যেটা যেটা স্যালমন্ডের একটা বই আছে, অস্টিনের যে থিওরির উপর এই জিনিসটা বলা হয়েছে, কনসিস্ট নট ইন হ্যাভিং পাওয়ার। সভরেইন যে জিনিসটা, এটা পাওয়ারের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে অথরিটির উপর। আমার কর্তৃত্ব আছে কিনা এটা উপর ডিপেন্ড করে। ইন ফেডারেল স্টেট সভরেইন ইজ ডিভাইডেড, এটা একটা ক্রিটিসিজম। উনি বলছেন সভরেইন ইজ আনডিভাইডেড। এখানে বলা হচ্ছে ফেডারেল স্টেটে তো সভরেইনকে ভাগ ভাগ করে দেওয়া, প্রত্যেকটা স্টেটই তার নিজস্ব আইন প্রণয়ন করতে পারে। ইউএসএতে দেখা যায় সংবিধান অত্যন্ত ছোট, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা যে নিজেদের জন্য বিধিমালা এগুলো প্রণয়ন করা আছে। আরেকটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ পাওয়ার। জুডিশিয়াল রিভিউ পাওয়ারের ক্ষেত্রে দেখা যায় জাজ নিজেরাই আইন প্রণয়ন করে। তো সভরেইন যদি সব আইন প্রণয়ন করে, জাজদের আইন কোথায় গেল? আবার কাস্টমারি আইনগুলো এগুলো কোথায় গেল? আচ্ছা, থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন। আজকে আমরা আলোচনা করলাম অস্টিনস